দেখা যাক কি করে আসছে এক্স স্কোয়ার মাইনাস 3 দিয়ে করলে। দেখো এক্স মানে কত এটা, এবার এখান থেকে আমরা এক্স স্কোয়ারের মান বের করি। এক্স স্কোয়ার মানে কি, এক্স এর হোল স্কোয়ার, তার মানে রুট ওভার অফ √2 + 1 বাই √2 - 1 তার হোল স্কোয়ার। যখনই এই স্কোয়ার রুটটা স্কোয়ার করব তখনই এই রুটটা আউট হয়ে যাবে, কি পড়ে থাকবে √2 + 1 বাই √2 - 1। এটা এক্স স্কোয়ার সমান। এবার দেখো এক্স স্কোয়ারের মান কখনো নিচে √2 দিয়ে রাখা যায় না, তাহলে কি করতে হয়, স্কোয়ার করে নিতে হয়, স্কোয়ার রুট করতে হয়, করণী নিরসন করতে হয়। করণী নিরসন করব, তাহলে এবার √2 - 1 এটা যা থাকে এর অনুবন্ধী করণী দিয়ে গুণ করতে হয় স্কোয়ার রুট করতে গেলে, তাহলে হবে √2 + 1। এরপরে দেখো উপরে হবে √2 + 1 ইন্টু √2 + 1, ব্র্যাকেটে লেখো করণী নিরসন করে পাই। এরপর দেখো উপরেরটা হয়ে যাচ্ছে √2 + 1 তার হোল স্কোয়ার বাই এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। √2 + 1 তার হোল স্কোয়ার মানে দেখো 2 মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বাই 2 - 1, তার মানে হচ্ছে দেখো 3 + 2√2। তাহলে এক্স স্কোয়ারের মান কত পেলে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু পেলে 3 + 2√2, তাই না? এক্স স্কোয়ারের মান পেলে 3 + 2√2। বেশ, দেখো এক্স স্কোয়ারের মান যদি 3 + 2√2 হয়, এক্স স্কোয়ারের মান বসাও। এক্স স্কোয়ারের মান কত, 3 + 2√2 - 3, তাই না? এবার এই +3 - 3 ক্যান্সেল আউট করো, কি পড়ে থাকলো 2√2, এটা অ্যান্সার। অঙ্কটা যেটা দেওয়া ছিল সেটা একটু কারেকশন করেছি বলে অঙ্কটা হয়েছে, কিন্তু হ্যাঁ, তা নাহলে ওই অঙ্কটা হতো না, আমি অনেকবারই দেখেছি, হতো না। ঠিক আছে, বুঝতে পেরেছো অঙ্কটা? বেশ, দেখো এরপর আমরা আজকের সেশনে ঢুকি। প্রথম ক্লাস একটু লেন্থলি হবে কারণ পরিমিতি আছে, প্রয়োগ আছে। পরিমিতিতে যে 3টে অঙ্ক আছে 3টেই ভালো অঙ্ক, প্রয়োগে যে দুটো আছে একটা তো অনেকটা বড় হবে, একটা তো মিলছেই না। যাই হোক আসছি সেগুলোতে, কিন্তু ক্লাসের লেন্থ একটু বড় হবে, 1 ঘন্টার মধ্যে হয়তো কমপ্লিট করতে পারবো না, তবু চেষ্টা করছি আগের থেকে একটু স্পিডে করার, কেমন? দেখো বলেছে 4 একটি ছাতার দাম বছরে 15% করে বৃদ্ধি পায়। একটি বস্তুর দাম প্রতি বছর 15% হারে বৃদ্ধি পায়, তার মানে বৃদ্ধির হার আর কত বলে দিয়েছে, 15%। এবার বলেছে এখন একটি ছাতার দাম কত টাকা আছে, পি বলেছে 200 টাকা আছে, দিয়ে তোমাদেরকে বের করতে বলেছে 2 বছর পর ছাতার দাম কত হবে। তাহলে এন হচ্ছে 2 বছর, পি হচ্ছে 200 টাকা। তাহলে এখান থেকে অ্যামাউন্ট, বা যেটাকে আমরা বাংলাতে লিখি সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, প্রত্যেক বছর বাড়ছে তাই সমূল চক্রবৃদ্ধি, বুঝতে পেরেছো? তাহলে কত হবে, পি ইন্টু 1 + r/100 তাহলে পি মানে কত 200 ইন্টু 1 + 20/100, একটা শূন্য একটা শূন্য কাটো, 2 5 10 2^², তাহলে হচ্ছে দেখো 200 গণিত 5 প্লাস 15% বলেছো গো, 20% না 15%, 5 3 15 5 20 100, তাহলে হবে দেখো 20 প্লাস 3/20 তার স্কোয়ার, তার মানে হচ্ছে 200 গণিত 23/20 গণিত 23/20, একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য একটা 2 দুটো 2। এবার দেখো 23-এর সঙ্গে 23 গুণ করবে, 23 23, এই গুণের একটা সহজ নিয়ম আমরা দেখব। দেখো এরকম 2/2 অর্ডারে যত গুণ করতে পারবে IXI মেথডে, আগের ক্লাসেও হয়তো বলেছে এই নিয়মগুলো। IXI মেথড মানে কি, প্রথমে এইটার সঙ্গে এইটা গুণ, 3-এর সঙ্গে 3 গুণ করলে 9, এরপরে x 3 2 6 3 2 6 6 2 12, 6-এর সঙ্গে 6 যোগ করলে 12 2 হাত থাকলো 1 2 2 4 আর 1 5 529 529/2,
এটাকে যদি ভাগ করো 26 2 52 4 2 8 268.50 টাকা। হ্যাঁ একদম 268 না, হ্যাঁ 64, ঠিক এসেছে 264.5 টাকা 2 বছর পর ছাতার দাম হবে। এটাই যদি বলতো যে এই অঙ্কটা সেম ভাবেই থাকতো, দিয়ে যদি বলতো যে 2 বছর আগে দাম কত ছিল, মানে এখন 200 টাকা 2 বছর আগে দাম কত, তখন দেখো প্রত্যেক বছর 15% করে কি হচ্ছে, বাড়ছে। 2 বছর পিছিয়ে যাব মানে আমার 15% করে কি হবে, মাইনাস হবে। তখন এই প্লাসটা মাইনাস হয়ে যেত কিন্তু, হ্যাঁ তখন এটা মাইনাস হতো, তার মানে এখানটা মাইনাস হতো 20 - 3 17 গণিত 17, বাকি যেমন থাকতো তেমন। এই 23 23-এর জায়গায় 17 গণিত 17 হতো। আগে বলো, এই যে আইএক্সআই মেথডে গুণটা শেখালাম শর্টকাটে, এটা বুঝতে পেরেছো? বাটারফ্লাই নিয়ম বা আইএসআই নিয়মটা বুঝতে পেরেছো কি, সেটা আগে বলো। আচ্ছা ঠিক আছে। এরপর দেখো 4-এর 2 কি বলেছে, 4-এর 2-এর অঙ্ক বলেছে তোমাদের 4-এর 2। আচ্ছা, একটি অংশীদারি কারবার ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 2:3। আচ্ছা, এ আর বি এর মূলধন বলেছে 2:3। এরপর বলে দিয়েছে বি ও সি এর মূলধন 4:5। আচ্ছা দেখো, এ ও বি এর মূলধন 2:3, বি ও সি এর মূলধন 4:5। এবার বলেছে এ ও সি এর লভ্যাংশের মধ্যে পার্থক্য, এ ও সি এর লভ্যাংশের মধ্যে পার্থক্য বলেছে 70 টাকা। এ ও সি এর লভ্যাংশের মধ্যে পার্থক্য, লভ্যাংশ এর পার্থক্য কত বলেছে, 70 টাকা। দিয়ে তোমাকে বলতে বলেছে মোট লাভ কত, মোট লাভ কত। এই অঙ্কটা করার জন্য তোমাদেরকে এই টাইপের অঙ্ক বইয়ে করেছো একটা দুটো হয়তো, এই সেটটাই, কোশ্চেন সেটটাই একদম রেয়ার অঙ্কগুলো দিয়ে সেটটা বানিয়েছে। দেখো এই কোশ্চেনটা বইয়ে খুব কম আমরা করেছি। দেখো এ বি এইচ টু বির মান দেওয়া আছে, বি ইস টু সির মান দেওয়া আছে। এখানে দেখো, এখানে একটা বি আছে, এই বির মান 3, এখানে একটা বি আছে, এই বির মান কত 4। এই বির মান দুটোকে এক করতে হবে, তার মানে কি 3 আর 4-এর আমাদের লসাগু করতে হবে। 3 আর 4-এর লসাগু করলে 3 আর 4 পরস্পর মৌলিক সংখ্যা, গুণ করে দিতে হয় 12। তার মানে এই বির অনুপাতটা আমরা করব 12। বির অনুপাত যদি 12 করতে চাই, এখানে আমরা লিখবো দেখো a:b:c, তাই না? তাহলে বিটাকে কি করছি, 12 করছি, 3-এর সঙ্গে কত গুণ করতে হবে, এই পুরোটার সঙ্গে 4 গুণ করব, আর এইটার সঙ্গে 3 গুণ করব। তাহলে কি হবে, দেখো 4 2 8 a ইস টু বি, বি মানে 4 3 12 ইস টু, এখানে আবার বি, এই বিটাই তো দেখো 4 3 12, বির মান দুটোই সেম হলো, আর সি 5 3 15। তার মানে এ ইস টু বি ইস টু সি 8:12:15। এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এ ইস টু বি ইস টু সি ইকুয়ালস টু 8:12:15। এতটা পর্যন্ত বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি বলছো মোট লাভ 350 টাকা, হ্যাঁ ঠিক আছে, বেশ এতটা পর্যন্ত বোঝা গেছে, ক্লিয়ার। এরপরে দেখো এর লাভ কত হবে, তাহলে ধরি মোট লাভ, এরপরে অঙ্কটা আগের মতো, এই লাইনটা আগের মতো নয়, এই লাইনটা অবধি পেরে গেলে এরপরটা আগের মতো। ধরি মোট লাভ, মোট লাভ কত, এক্স টাকা। তারপর এ এর লভ্যাংশ কি হবে, তাহলে এ এর লভ্যাংশ হবে এক্স গণিত 8/8 যুক্ত 12 যুক্ত 15 35। তার মানে হচ্ছে দেখো 8x/35 টাকা। একই রকম করে সি এর লভ্যাংশ, এখানে বি বের করলাম না, তার কারণ শুধুমাত্র এ আর সির কথা বলতে বলেছিল। সি এর লভ্যাংশ কত হবে, এক্স ইন্টু সি মানে 15, 15/35, তার মানে 15x/35 টাকা। এখন শর্তানুসারে কি হবে, এদের দুজনের পার্থক্য কত বলেছে, 70 টাকা। এ আর সির মধ্যে কে বেশি বলো দেখি, এ আর সির মধ্যে এখানে বেশি কে, এ আর সির মধ্যে দেখো সিটা বেশি, 15x/35, তাহলে 15x/35 মাইনাস 8x/35 সমান কত, সমান 70। এখানে যদি বিয়োগ করো 15x মাইনাস 8x/35 সমান 70, এখানে তাহলে 7x সমান 70 গণিত 35, x সমান
70 গুণিত 35/7, 7 10 70 সমান 350 টাকা। তাহলে মোট লাভ এক্স কত হলো? 350 টাকা। মোট লাভ এক্স সমান 350 টাকা। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? বেশ, এরপরে ক্লাস 7-এর বীজগণিতকে কত ভালো করেছো সেটা দেখার জন্য অঙ্কটা দিয়েছে, বুঝলে? 3-এর অঙ্কটা বলেছে দেখো এক্স প্লাস ওয়াই সমান √8, বলেছে এক্স প্লাস ওয়াই সমান √8 আর এক্স মাইনাস ওয়াই সমান √5। তোমাদেরকে বলতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত? এটা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, ফাইন্ড আউট করো। অ্যান্সার বলো, অঙ্কটার অ্যান্সার কমেন্ট করো, দেখি কত হচ্ছে তোমাদের। তাড়াতাড়ি ক্যালকুলেশন করো, করে ফাইন্ড করো। থার্টিন বাই টু, আচ্ছা এত তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়েও গেল তোমার। ঠিক আছে, 13/2 বলছো। আচ্ছা একই তো কথা, 13/2ও যা 6.5ও তো তাই। বেশ, দেখি তোমাদের দুজনেরই একই যখন আসছে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি লিখতে পারি আমরা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy লিখতে পারি না? তবেই তো এইটা মানে এক্স স্কোয়ার প্লাস xy 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy কাটবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পড়ে থাকবে। এখন দেখো আমরা এই xy এর ফর্মুলা আমরা জানি, সেই xy এর ফর্মুলা আমরা এটা আর এইটার হেল্প নিয়ে বের করব। এই xy এর ফর্মুলা বের করতে গেলে আমরা করছি দেখো এক্স স্কোয়ার, ডাইরেক্ট xy এর ফর্মুলাও লেখা যায়। xy এর ফর্মুলা আমরা যদি লিখতে চাই কি লিখবো? দেখো এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার, মাইনাস হবে। তাহলে এটা যদি এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, ঠিক আছে। এবার দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত? √8/2 তার হোল স্কোয়ার মাইনাস √5/2 তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 8/4 মাইনাস 5/4, তার মানে হয়ে গেল 3/4। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু পেলাম 3/4, এক্স প্লাস এটা মাইনাস 2 ইন্টু 3/4, তার মানে হচ্ছে দেখো 8 মাইনাস এটা হচ্ছে 2, 3/2, 2 LCM 8 2 are 16 minus 3, 13/2, 6.5। তোমরা দুজনেই কমেন্ট করেছিলে একটা 13/2 একটা 6.5, নাও আমি আর একটা করে দিলাম 6 ফুল অফ 1/2। এই তিনটেই অ্যান্সার থাকতে পারে, যেটা অ্যান্সার আছে সেটা সেরকম করে করবে। ঠিক, আমাদের 3-এরটা হয়ে গেছে। এবার চলো আমরা 4-এরটা করি। 4-এরটা বলেছে দেখো 4-এর অঙ্কটা, এটা 1 নম্বরের অঙ্ক, তোমাদের এখানে 2 নম্বরে দিয়েছে। শুধুমাত্র লিখে দেবে যে সমীকরণের বীজদ্বয় অন্য একটা সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গ, সমীকরণের বীজদ্বয়ের বর্গ, তাহলে সেই সমীকরণটি হলো, সেই সমীকরণটি হলো সেম, কোনো চেঞ্জ নেই, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 হয়ে গেল আমাদের 4-এর দাগের অঙ্ক। এরপর দেখো 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে সেটা একবার দেখো। 5-এর দাগের অঙ্কটা এখানে ভুল আছে তোমাদের। বলেছে একটি ত্রিভুজ, একটি বৃত্তের দুটি জ্যা এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক, তাহলে একটা বৃত্ত আছে, এই বৃত্তের দুটো জ্যা, যে কোনো দুটো জ্যা এবি, আর সেই দুটো আমরা যে কোনো জ্যা নিচ্ছি, মনে করো এটা মনে করো নিলাম এবি, এবি, আরেকটা নিলাম মনে করো কি বলেছে, আরেকটা জ্যা বলে দিয়েছে মনে করো বিডি, তাই তো? এবি আর এবি আর সিডি, বেশ এখান থেকে নিয়ে নিই সিডি। এবার পরস্পরকে কি করেছে দেখো পি বিন্দুতে ছেদ করেছে, দিয়ে ওরা বলে দিয়েছে, কি বলে দিয়েছে ওরা,
সিপি ইস টু বিপি, তার মানে কি এইটা সিপির সঙ্গে বিপিটাকে নিয়েছে, দিয়ে বলেছে এটা 4 হলে এটা 5, সিপি ইস টু বিপি 4 ইস টু 5, আর বিডি বলে দিয়েছে 10, এই যে এইটা বলেছে বিডি, এটা বলছে 10। এবার তোমাদেরকে বের করতে বলেছে এসি এর দৈর্ঘ্য কত, মানে এই এসিটার দৈর্ঘ্য কত। এটা কিভাবে করতে পারো দেখো, এই ছবিটা যদি এরকম করে না এঁকে এরকম করে আঁকতে, এটা মনে করো ব্যাস বরাবর নিলে, ব্যাস তো বৃত্তের একটা জ্যা না, এবি, ঠিক। আর এই দিকে ছোট্ট করে একটা নিলে সিডি, এটা সি এটা ডি। এবার তোমাকে বলেছে যে সিপিটা 4 আর পিডিটা পিবিটা 5, এটা পি বিন্দু, এখান থেকে সিপি কোনটা, এইটা, এই পোর্শনটা বলছে 4, কোনো সমস্যা নেই 4, ঠিক আছে। এই পোর্শনটা 4 আর বলছে দেখো পিবি, পিবি মানে এই পোর্শনটা, এই বড়টা, তাই তো, এই পোর্শনটা কত বলছে, এটাকে বলছে 5। এরপর তোমাদেরকে বলছে বিডি 10, এই বিডি 10 মানে এই পোর্শনটা 10, এটা 10। এবার দেখো এটা 5, এটা 10, এখানটা বলছে 4, তোমাদেরকে বের করতে বলছে এডি কত, এই বাহুটা কত। তাহলে দেখো এইটা আমরা তো 90 ডিগ্রি করে নিয়েছি, তাহলে আমরা এই পিটা পেতে পারি, তাই না। বা দেখো আর এক রকম করে কি করতে পারি, আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার মানে এইটা 90 ডিগ্রি আর এখান পোর্শনটা 5, এইটা পুরোটা 90 ডিগ্রি, কিন্তু এই পোর্শনটা তখন আবার জানি না। তাহলে দেখো এটা দুটো সমীকরণ হবে, অনেক বড় হবে, এ করলেও হয়তো অ্যান্সারটা যেরকম আছে সেরকম আসবে না। বুঝতে পেরেছো, এই ছবিটাকে আর এক রকম করেও করা যায়, আমি জাস্ট ছবিগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, ক্যালকুলেশন করতে যেও না এই ধরনের অঙ্কগুলো। দেখো এইটা যদি তুমি বের করতে চাও কি করে বের করতে পারবে, এটা 10 এটা 5, এটা তোমার লম্ব, এটা আমরা 90 ডিগ্রি ধরেছি, তাহলে এইটা মানে কত বের করতে পারবে, রুট ওভার অফ 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তার মানে 100 মাইনাস 25 মানে রুট 75, তাই তো, 25 3 75 মানে 5√3। তাহলে দেখো এই এটার যদি নাম পি হয়, ডিপি কত হচ্ছে, ডিপি হচ্ছে কত 5√3। এইটা যখন 5√3 হচ্ছে, তুমি এই পোর্শনটা কি করে বের করতে পারবে, এটা তুমি জানছো 5√3, এই পোর্শনটা তুমি জানো না। আবার যখন তুমি এইটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ ধরে করতে যাবে তখনও এই পোর্শনটা জানো না। বুঝতে পেরেছো, এটা অঙ্কটা আমার মনে হয় ঠিক নেই। দেখো তবুও বলে দিলাম অঙ্কটা মনে হয় ঠিক নেই, কোথাও একটা ডিসপিউট আছে অঙ্কটাতে, ঠিক। ক্লিয়ার হয়েছে, 5-এর অঙ্ক হয়েছে। এবার দেখো 6-এরটা কি বলেছে, 6-এর অঙ্কটা বলেছে এবিসিডি একটা আয়তক্ষেত্র নাও, এ বি সি ডি একটা আয়তক্ষেত্র নাও, এই আয়তক্ষেত্রের অভ্যন্তর একটা বিন্দু নাও ও, অভ্যন্তর একটা বিন্দু নিলেও, দিয়ে এই বিন্দুকে এই বিন্দুর সঙ্গে যোগ করো, এই বিন্দুকে এই বিন্দুর সঙ্গে যোগ করো, এটাও। এবার ওরা বলছে ও এ সমান 5 সেমি, ও বি সমান 6 সেমি, ও এ 5 সেমি, ও বি 6 সেমি। তারপর আবার বলছে ও ডি 8 সেন্টিমিটার, ও সি কত, ও ডি 8 সেন্টিমিটার, আর এই পোর্শনটা কত, এটাকে কিছু নেই মানে আমি এক্স ধরে নিই। এবার দেখো আমরা কি জানি বলো দেখি, আয়তক্ষেত্রের কর্ণ দুটির দৈর্ঘ্য কি হয়, পরস্পর সমান হয়, তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান হয়, মানে এই পোর্শনটার যা দৈর্ঘ্য এই পোর্শনটার তাই দৈর্ঘ্য, তার মানে ও এ প্লাস ও সি ইকুয়ালস টু ও ডি প্লাস ও বি। কোনো ডাউট আছে এতে, মানগুলো বসাও, ও এ মানে 5 প্লাস এক্স ইকুয়ালস টু ও ডি মানে 8 প্লাস 6, 5 প্লাস এক্স সমান 8 আর 6 14, এক্স সমান 14 মাইনাস 5 মানে 9, এক্স সমান 9 সেমি হবে, এটা অ্যান্সার। এটা বইয়ে অ্যান্সার ভুল আছে, এটা তোমাদের টেস্ট পেপারে অ্যান্সার ভুল আছে, বুঝতে পারলে কিনা জানাও। বুঝতে পেরেছো?
এরপর দেখো 6-এর অঙ্কর পর 7-এর অঙ্কটা দেখো। 7-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই 7-এর অঙ্কটা লেখার পর উপরে দুটো স্টার মার্ক দাও। যদি পরীক্ষার কোশ্চেন একটু ঘুরিয়ে আসতে চাই, কিন্তু স্যার কর্ণ হবেই কি করে জানবো? কর্ণ না হতেও তো পারে না। কেন কর্ণ কেন হবে না? আগেরটাই তুমি এখান থেকে যখন নিলে, এবার নাম দাও এ বি সি ডি, এর মাঝে একটা বিন্দু আছে ও। এবার তোমাকে বলেছে এ ও, এটার মান বলে দিয়েছে কত? এটার মান বলে দিয়েছে 5। ও বি, এটাকে যোগ করো। ও বি বলেছে কত? 6 না 8? ও বি কত বলেছে? ও বি বলেছে তোমার 6। ও বি 6, এটা 6। আবার ও ডি, ও থেকেই তো ডি, ও থেকে ডি 8 দিয়ে তোমাকে বের করতে বলেছে ও সি। ও সি বের করবে। তার মানে এ সিটাই তো লাইনটা হলো, এটাই তো কর্ণ। আবার এই লাইনটাও তো তোমার পেলে বিডি, এটাই তো কর্ণ। বোঝা গেছে? তুমি কি করে বলবে বলো যে কর্ণ হবে না? তুমি এই ও থেকে যখন লাইন ড্র করবে, ও থেকে সি যেতে হবে, মানে তোমাকে এখান থেকে তো এই কোণকেই আসতে হবে। আবার তোমার এও মানে এ কর্নার থেকে ও পয়েন্টকেই তো আসতে হবে। ক্লিয়ার হয়েছে? জানাও, আগে ক্লিয়ার করো, তারপর পরেরটা করব। ক্লিয়ার? এগোবো? বেশ, দেখো এরপর একটা 7-এরটা বলেছে ত্রিভুজ এবিসি, তোমাকে যে কোনো একটা ত্রিভুজ বলে দিয়েছে এবিসি। এই ত্রিভুজের এবি বলেছে, এবি বলেছে, এসি বলেছে, আর বিসি বলেছে। বেশ, ত্রিভুজ এবিসি এর এবি বলেছে দেখো 2a+1, এবি না, এবি বলেছে 2a-1, এসি বলেছে 2a+1, আর বিসি বলেছে এবি, এসি আর কি বলেছে, আর বিসি বলেছে, এসি বলেছে 2√2a। চোখে ছটা লাগছে বুঝলে, দেখতে পাচ্ছি। আর বিসি বলেছে 2a+1 দিয়ে তোমাকে বলতে বলেছে কোণ বিএসির মান কত, মানে এ কোণটার মান কত, কোণ বিএসির মান কত। কি করে বলবে? এখানে ভালো করে দেখো, বাহু তিনটেকে আগে দেখো। আমরা যেটুকু পড়েছি এখানের মধ্যে সব থেকে বড় বাহু তোমার কোনটা বলে মনে হচ্ছে বলো দেখি? এখানের মধ্যে তোমার সব থেকে বড় বাহু কোন বাহুটা বলে মনে হচ্ছে যে না স্যার এই বাহুটা সব থেকে বড় বাহু হতে পারে? কোন বাহুটাকে সবচেয়ে বড় বলে মনে হচ্ছে? দেখো রুটটা 2-র মধ্যে আছে, এটা কি সবচেয়ে বড় বাহু হতে পারবে এসি? পারবে না, কারণ নিজের রুটের মধ্যে আছে। এখানে এ যদি সব থেকে বড় ধরি আমি, এটা আমি জানি না কি, এখানে আমার আননোন আছে বলতে শুধু দেখো এটা -1 +1 2 এগুলো তো আমরা জানি, আমরা এটা জানি না। তাহলে এটাকে যদি আমরা সবচেয়ে বড় ধরি, এখানের মধ্যে সবচেয়ে বড় বাহু কোনটা হবে? এই বিসিটা হবে, এইটা হবে বড়, বিসিটা হবে বড়। আর এই দুটো যে কোনো একটাই। তাহলে আমরা চেষ্টা করি একটা সমকোণী ত্রিভুজ আঁকার। এইটুকু আমাদের কিন্তু মানে বুঝে নিতে হবে যে আমরা সমকোণী হচ্ছে কিনা চেক করব। যদি সমকোণী হয় দেন ফাইন, আর যদি সমকোণী না হয় তারপরে তখন অন্য কিছু ভাববো। তাহলে দেখো এই বিসিটা বড়, এই সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কি নাম বলো দেখি? দৈর্ঘ্যে সবচেয়ে বড় বাহুটা কি বিসিতে? সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর নাম কি? সবচেয়ে বড় বাহুর নাম কি বলো? সবচেয়ে বড় বাহুর নাম, সবচেয়ে বড় বাহুর নাম অতিভুজ, ঠিক। তাহলে দেখো এইটা হলো বিসি অতিভুজ, আর একটা পড়ে থাকলো, মানে এই অতিভুজের দৈর্ঘ্য কত হচ্ছে 2+1। এবার দেখো এসি মানে বলছে এটা এ এটা সি, এসি মানে বলছে 2√2a, 2√2a। আবার বি এবি মানে বলছে 2a-1। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি? পিথাগোরাসের থিওরেম থেকে কি পাই আমরা? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি পাই? অতিভুজের স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার
সমান বিসি স্কোয়ার, সেটা পাবো। আমরা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের মান বসাই, বিসি স্কোয়ার পাচ্ছি কিনা দেখি, যদি পেয়ে যাই তখন আমরা বলে দিতে পারবো এটা 90 ডিগ্রি। তাহলে দেখো এবির মান কত, 2a - 1 তার হোল স্কোয়ার, প্লাস এসির মান কত, 2√2a তার হোল স্কোয়ার। ঠিক, এটা মানে কি হচ্ছে দেখো, 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 প্লাস 8a, এটা মানে আবার 4a স্কোয়ার মাইনাস প্লাস 4a প্লাস 1, এটা মানে 2a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তার মানে কি 2a প্লাস 1 তার হোল স্কোয়ার। এই 2a প্লাস 1 কিসের মান, দেখো এখানে এই 2a প্লাস 1 বিসির মান, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না বিসি স্কোয়ার, তাহলে আমরা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার পেয়ে গেলাম। যদি এই পিথাগোরাসের সূত্র মেনে চলে, তার মানে ত্রিভুজটা অবশ্যই সমকোণী ত্রিভুজ, আর ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এই এ কোণের মানটা অতি অবশ্যই 90 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে কোণ বিএসি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। বুঝতে পারলে? এবার প্রশ্ন, যদি এটা 90 ডিগ্রি না হতো তখন কি করতে? তখন হয় সমদ্বিবাহু ত্রিভুজ হতো, না হয় সমদ্বিবাহু ত্রিভুজ তো নয়, কারণ দুটো বাহু সমান নেই, তিনটে বাহুই অসমান আছে এখানে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? সমবাহু ত্রিভুজও না, কোণের মান জানতে চেয়েছে, তাই আমরা সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে দেখলাম। ক্লিয়ার? বেশ, এর পরেরটাই যাই। 7এরটা হলো, এই 7এর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য, হ্যাঁ, এই টাইপটা একটু স্টার মার্ক দিয়ে রাখবে। এবার দেখো 8এর অঙ্কটা কি বলেছে। 8এর অঙ্ক বলেছে ভূমির উপর, এটা খুব সহজ অঙ্ক, বলেছে ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটি দণ্ডের ছায়ার দৈর্ঘ্য দণ্ডের √3 গুণ। তাহলে এইটা আমাদের ভূমি, ভূমির উপরে এইটা আমাদের একটা দণ্ড আছে, এটা মনে করো এ নিলাম, এটা বি নিলাম দণ্ড, আর এটা সি। এবার বলছে এ বি যদি এক্স হয়, এই ছায়া কোন দিক বরাবর পড়বে বলো দেখি। দেখবে ছায়া যদি দেখো, আশা করি এখানেই ছায়া পড়ছে, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। দেখো এই যতই ছায়া পড়ুক ভূমির সঙ্গে লম্বভাবে, মানে মাটিতে দিকে পড়ে, যত লম্বা হবে ছায়াটা মাটির দিকে পড়বে, মানে এইটা যদি এটা হয়, এটা যদি হয়, এর ছায়াটা কোন দিকে পড়বে, এখান থেকে যদি সূর্য কিরণ দেয় ছায়াটা এই দিক বরাবর পড়বে। তাহলে এইটা এক্স হলে এটা বলেছে √3x, দিয়ে তোমাকে জানতে চেয়েছে যে সূর্য যে কিরণ দিচ্ছে উন্নতি কোণটা কত। তাহলে দেখো এইটা আমাদের কি লম্ব, এটা অতিভুজ, তার মানে আমরা বলতে পারি এবি বাই বিসি, এটা এস এবি বাই এসি, তাহলে এবি বাই এসি মানে লম্ব বাই অতিভুজ, ট্যান থিটা, টেনে চাপতে লাগে ভয়, লম্ব বাই অতিভুজ ট্যান থিটা, এবির মান এক্স, এসির মান √3x, ট্যান থিটা, এক্স এক্স কাটো, 1/√3, ট্যান 30 ডিগ্রি হলো 1/√3, তাহলে থিটার ভ্যালু কত, 30 ডিগ্রি। ক্লিয়ার? হ্যাঁ একদম, থিটা 30 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো 9এর অঙ্কটা, এখানেই হয়ে যাবে। 9এর অঙ্কটা কি বলেছে, 9এর অঙ্কটা বলেছে sin 1 ডিগ্রি, sin 1 ডিগ্রি, মুছেই করি, পরিষ্কার করে লিখে। 4এর দাগের 9এর অঙ্ক, 4এর 9, 4এর 9 কি বলেছে দেখো, বলেছে sin 1 ডিগ্রি প্লাস, প্লাস তো sin স্কোয়ার 1 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 6 ডিগ্রি, sin স্কোয়ার 6 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 11 ডিগ্রি 79 ডিগ্রি, 11 ডিগ্রি sin স্কোয়ার 79 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 84 89 84 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 89 ডিগ্রি, এটার মান বের করতে বলেছে। আমরা এটার মান কত হবে বলো দেখি, এটার মান আমরা করব পূরক কোণ দিয়ে। দেখো এই sin স্কোয়ার 1 ডিগ্রি আর sin স্কোয়ার 89 ডিগ্রি কাছাকাছি লেখা যায়, সেটাকে কাছাকাছি লিখি, sin স্কোয়ার 1 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 89 ডিগ্রি, আবার প্লাস sin স্কোয়ার 11 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 79 ডিগ্রি। একই রকম করে আমরা লিখতে পারি, দেখো sin স্কোয়ার, সরি এটা 1 ডিগ্রি না করে এটাকে 6 করো, এখান থেকে 6 নিলাম, ওখান থেকে 84 নেব, 84 ডিগ্রি, এরপরে sin স্কোয়ার 11 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 79 ডিগ্রি। এবার এই sin স্কোয়ার 79 ডিগ্রিকে
লেখা যায় সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস কস 90 মাইনাস 1, কস না সাইন 90 মাইনাস 1, সাইন স্কোয়ার 90 মাইনাস 1। একই রকম করে বাকিগুলোও লিখতে পারি। এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার 90 মাইনাস 6 84। এটা মানে কত? তাহলে সাইন স্কোয়ার, এটা মানে হচ্ছে তোমার সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন 90 মাইনাস থিটা মানে কস স্কোয়ার 1 ডিগ্রি। একই রকম করে এই দুটোতে আসবে, এই দুটোতে আসবে। আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত? 1। তাহলে এই দুটোর মান 1। এরকম কটা পেয়ার আছে? একটা, দুটো, তার একটা 1, তার একটা 1, 3 অ্যান্সার। বুঝতে পেরেছো নাকি আর একবার বলবো? ক্লিয়ার হয়েছে নাকি আর একবার বলবো? বেশ, দেখো আমি আরেকবার বলে দিচ্ছি। এখান থেকে 1 ডিগ্রি আর 89 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়, সেই জন্য এই দুটোকে পাশাপাশি লিখতাম। একই রকম 6 আর 84 প্লাস করলে 90 হয়, 11 আর 79 প্লাস করলে 90 হয়। এরপর সাইন 90কে আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস 1, 89 ডিগ্রি হবে। সাইন 90 মাইনাস 1, সাইন 90 মাইনাস 1 মানে কস 1। এখান থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 1 1 3। ঠিক, চলো 9টা হলো। এরপর 10 নাম্বার। দেখো 10 নাম্বার বলেছে একটি ঘনকের প্রতিটি বাহু 10 সেমি, ঘনকের মধ্যে সবচেয়ে যে দণ্ড রাখা যাবে সবচেয়ে বড়, তার কত হবে দৈর্ঘ্য? এই একটা ঘনক, এই ঘনকের বাহু এ বলেছে 10 সেন্টিমিটার, সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে কি বরাবর? কর্ণ বরাবর। তাহলে যদি কর্ণ বের করতে চাই, কর্ণর ফর্মুলা কি? a√3, তার মানে 10√3 সেমি। ক্লিয়ার? ঘনকের কর্ণের দৈর্ঘ্য 10√3 সেমি। হয়েছে? এটা 4এরটা হলো। একটা সহজ অঙ্ক থাকলেও 4এর 10 হলো। এরপর 4এর 11। 4এর 11 অঙ্কটা দেখো। 4এর 11 অঙ্ক বলেছে একটি ঘনক ও একটি গোলকের আয়তনের অনুপাত। আচ্ছা, তার মানে বলেছে ঘনকের আয়তন ইস টু গোলকের আয়তন সমান, ঘনকের আয়তন কত বলেছে? 81, এখানে লিখি 81 ইস টু 4 পাই, তাই না? 81 ইস টু 4 পাই। আর তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি করে বের করবে? দেখো ঘনকের আয়তনের ফর্মুলা কি? a কিউব ইস টু গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এটা সমান বলে দিয়েছে 81 ইস টু 4 পাই। দুটোকে কি করো? বাই করো। a কিউব বাই 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু 81/4 পাই। কোনাকুনি গুণ করো। 4 পাই a কিউব ইকুয়ালস টু 81 গণিত 4/3 গণিত পাই আর কিউব। 3 সঙ্গে কাটো, 27 কাটলো। এখান থেকে দেখো এই আর কিউবটাকে নিচে নামাবো, 4 পাইটাকে এদিকে নামাবো। তাহলে আমরা লিখতে পারি a কিউব বাই আর কিউব সমান 27 ইন্টু 4 ইন্টু পাই ইন্টু আর কিউব বাই এই 4 পাইটা নিচে নামবে 4 পাই। এই লাইনটা লেখার পর অবশ্যই কোনাকুনি গুণ করে দেখে নেবে উপর লাইন আসছে কিনা। এখানে 80% ছেলে মেয়ে ভুল করে, এই নিচে নামানোতে এই পুরোটাকে উপরে লিখে না লিখে নিচে লিখে দেয়, দুটো নিচে নেমে যায় দিয়ে ভুল হয়ে যায়। ঠিক আছে, দেখো পায়ের সঙ্গে পাই কাটলো, 4-এর সঙ্গে 4 কাটলো। তাহলে এখানটা আর কিউ হবে না, কারণ আর কিউটা আমি নামিয়ে নিয়েছি।
তাহলে দেখো নিচে পড়ে থাকছে 1 আর উপরে পড়ে থাকছে 27। এটাকে আমরা লিখতে পারি না a/r তার হোল কিউব সমান 3/1 তার হোল কিউব, লিখতে পারি তো? তাহলে আমরা লিখতে পারি আবার অতএব a/r এর মান কত? 3/1। a/r ইকুয়ালস টু 3/1। এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এরপর দেখো সমগ্রতলের ক্ষেত্রফল। কিসের সমগ্রতলের ক্ষেত্রফল? ঘনকের। কি ফর্মুলা? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6a²। আর গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr²। এটার থেকে আমরা কি লিখতে পারি? এটার থেকে আমরা লিখতে পারি দেখো 6/4π ইন্টু a/r তার স্কোয়ার। এবার a/r এর মান কত? 3/1। তাহলে আমরা লিখতে পারি 6/4π ইন্টু 3/1 তার হোল স্কোয়ার। তার মানে হচ্ছে দেখো 6/4π ইন্টু 9 ইন্টু 1, কাটাকাটি করো, 2 2 jar 4, 2 3 jar 6। তাহলে কত হচ্ছে? 9 3 27/2π। তার মানে আমরা বলতে পারি অনুপাত হবে 27:2π। ক্লিয়ার? বোঝা গেছে? 27:2π বোঝা গেছে? দেখো বলতে হবে নাকি আরেকবার বলতে হবে অঙ্কটা? এখান থেকেই a/r এর মানটা বের করাটা বুঝতে পেরেছো তো? এই মানটা বুঝতে পারলেই এই মানটাকে এখানে যখন পুট করবে তখন চলে আসবে। জানাও একবার। আচ্ছা হ্যাঁ বলছো একজন, সিদাম হ্যাঁ বলছো, বুঝে গেছে। ক্লিয়ার হয়েছে? বেশ, দেখো আমরা পরের অঙ্কটাই যাব। এরপর আমাদের প্রয়োগ আছে দুটো, তারপর পরিমিতির 3টে অঙ্ক আছে, 5টা অঙ্ক আছে। দেখা যাক কত তাড়াতাড়ি করতে পারি। দেখো 4-এর 12 নাম্বার অঙ্ক, সরি 12 নাম্বার অঙ্ক বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের পদ সংখ্যা 10। এটা ভালো অঙ্ক। পদ সংখ্যা 10, এটাও নতুন টাইপের অঙ্ক, কিন্তু এই টাইপের অঙ্ক বইয়ে করনি। একটা সিঙ্গেল স্টার দিয়ে রাখো অঙ্কটাই। পদ সংখ্যা 10, এর গড় বলে দিয়েছে কত? এর গড় বলেছে 500। এবার বলছে একটি পদ ভুলক্রমে 600-র পরিবর্তে 500 লেখা হয়েছে। এখানে বলছে একটি পদ ভুলে 600 পরিবর্তে 500 লিখেছে। তার মানে 600 লিখতে হতো 500 লিখেছে, তার মানে কত কম লিখেছে? কম লিখেছে কত? 600 লিখতে হতো 500 লিখেছে, 100 কম লিখেছে। তাহলে মোট নাম্বার কম কত হয়েছে? 100। 100 যদি মোট নাম্বার কম হয়, এই 100 নাম্বার কতজনের পদ সংখ্যা? 10 জনের না? তাহলে গড় কতটা কমে গেছে? গড় কমে গেছে 100টা কমেছে, আর গড়ে বাই 10 10। তাহলে প্রশ্ন করেছিল সঠিক গড় নির্ণয় করো। তাহলে গড় কমে গেছে, গড় কমে গিয়ে কত হয়েছে? 500। তাহলে সঠিক গড় কত হবে? সঠিক গড় এই 500-র সঙ্গে 10 যোগ 510। ক্লিয়ার? 500-র সঙ্গে 10 যোগ 510। বেশ, ঠিক আছে, চলো দেখো এরপরে প্রয়োগ। এবার একটা রাফ খাতা নিয়ে বসে আছো,
দুটো কালি নিয়ে বসো, একটা নীল একটা কালো, বা যে কোনো দুটো কালারের কালি নাও, বুঝতে সুবিধা হবে। দেখো প্রয়োগ 10-এর দাগের করি আমরা, 10-এর দাগে প্রয়োগ থাকে, এই দুটো এক্সট্রা থাকে, 3 নাম্বার করে থাকে দুটো, দুটোর মধ্যে একটা করতে হয়। বেশিরভাগ টাইম বইয়ের মধ্যে থেকেই থাকে, কিন্তু এই পাতায় দুটো প্রয়োগ আছে, দুটো প্রয়োগই মারাত্মক রকমের বড় প্রয়োগ। দেখো বলেছে একটি বৃত্তের পরিলিখিত একটি চতুর্ভুজ যে কোনো দুটি বিপরীত বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ সম্মুখ কোণ দুটি পরস্পর সম্পূরক। দেখো বলেছে প্রথমে যেটা বলেছে সেটা লিখি, বলেছে বৃত্তের পরিলিখিত কোনো চতুর্ভুজ, বৃত্তের পরিলিখিত কোনো চতুর্ভুজ, বৃত্তের পরিলিখিত কোনো চতুর্ভুজ, ভুজের যে কোনো দুটি, বৃত্তের পরিলিখিত কোনো চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত, যে কোনো দুটি বিপরীত যে কোনো দুটি বিপরীত বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ সম্মুখ কোণ দুটি পরস্পর সম্পূরক। কেন্দ্রস্থ সম্মুখ কোণ দুটি পরস্পর সম্পূরক। কি? পরস্পর সম্পূরক। দেখো খুব জটিল ভাষা, আগে আমরা ভাষাটাকে বুঝি যে কি বলতে চেয়েছে। বলেছে একটা বৃত্তের পরিলিখিত কোনো চতুর্ভুজ, তার মানে যে কোনো একটা চতুর্ভুজ আঁকো, এই চতুর্ভুজের একটা বৃত্ত আছে, তাই তো? যদিও বৃত্ত হলো না, কিন্তু এটাই আমাদের বৃত্ত, কিছু করার নেই। তোমরা স্কেল কম্পাস দিয়ে ভালো করে বৃত্ত আঁকবে, বোঝা গেছে? দেখো এটার নাম দিচ্ছি আমরা ABCD, এর কেন্দ্র কি? ও, তাই তো? ABCD একটা কি? ABCD একটা বৃত্তস্থ বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ, এই বৃত্তের চতুর্ভুজের কেন্দ্র ও। এবার বলেছে যে কোনো দুটি বিপরীত বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ সম্মুখ কোণ, যে কোনো দুটো বিপরীত বাহু নাও। এবি বাহুর বিপরীত বাহু কি? এবি বাহুর বিপরীত বাহু CD। এই বিপরীত বাহু দুটোর সম্মুখ কোণ কি হবে বলো দেখি? এই বিপরীত বাহু দুটোর সম্মুখ কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে হবে। তাহলে দেখো এই একটার সঙ্গে এই কোণটা যদি আমরা নিই DOC, এই কোণটার সঙ্গে কোন কোণটা? AOB, এই কোণটা বিপ্রতীপ কোণ তো, এই দুটো কোণ বলেছে সম্পূরক হবে, মানে এই দুটো যোগ করলে 180 ডিগ্রি হবে। একই রকম করে দেখো যখনই এইটা হয়ে গেল, এইটার সঙ্গে যদি আমরা এই কোণটার সঙ্গে এই কোণটা নিই, সেটা যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে সেটা প্রথমে লেখো। প্রমাণ করতে হবে, আগে লিখবে ABCD ও কেন্দ্রীয় বৃত্তের ABCD মানে পরিলিখিত চতুর্ভুজ, তাই যেমন ভাবে উপপাদ্য প্রমাণ করো সেরকম ভাবে লিখবে। আমি সেখানে শুধু লিখছি দেখো প্রমাণ করতে হবে। কি কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে দেখো AOB প্লাস COD এটা সমান 180 ডিগ্রি, বা আরেকটা কি রকমের কোণ হতে পারে AOD আর BOC, সেটা করব। AOD প্লাস BOC এটা সমান 180 ডিগ্রি। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে যদি তুমি প্রমাণ করে দিতে পারো, তাহলেই যেটা বলতে বলেছে যে বিপরীত বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ সম্মুখ কোণ দুটি পরস্পর সম্পূরক হবে। এতটা পর্যন্ত বোঝা গেছে? কি প্রমাণ করতে হবে বলেছে এটা বুঝতে পেরেছো কি? তোমাদের এখানে কি প্রমাণ করতে দিয়েছে সেটা বোঝা গেছে? একটু রেসপন্স করো, এতটা পর্যন্ত বুঝেছো কিনা? আচ্ছা হ্যাঁ বুঝেছো।
বেশ, দেখো এবার দেখো আগের দিন আমরা একটা উপপাদ্য করেছিলাম, এই রকমই ছবিটা ছিল। এখানে নাম দিয়েছিলাম পি, এখানে দিয়েছিলাম কিউ, এখানে দিয়েছিলাম আর, আর এখানে দিয়েছিলাম এস। তারপরে কি করেছিলাম, এখান থেকে এটা বৃত্তের বহিস্থ বিন্দু, এটা স্পর্শক, এই স্পর্শকের দৈর্ঘ্য সমান করেছিলাম। ওই এএস প্লাস এসডি মানে এডি আর বিসি, ওই বিপরীত যে প্লাস প্লাস দিয়েছিল উপপাদ্যটা ইম্পর্টেন্ট, প্রয়োগটা, ওই প্রয়োগটা করেছিলাম। এখানেও সেম কনসেপ্ট কাজে লাগাবো, কিন্তু এখানে এই বাইরের নিয়ে কাজ নেই, এখানে আমাদের ভিতরের কোণ নিয়ে কাজ। এবার দেখো আমি এগুলোকে ইরেজ করছি, তোমরা এর পরের ছবিটাতে যখন ড্র করবো আমি ডটেড লাইনে করব, তোমরা অন্য কালিতে করবে, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই কোণ থেকে এখানটা একটা লাইন ড্র করো, একই রকম করে এখান থেকে এখানে একটা লাইন ড্র করো। তার ফলে কি হলো, তার ফলে ছবিটা অনেকটা এরকমের হলো, দেখো যেটা তোমরা একটা উপপাদ্য করেছো। হলো না, এরকমের হলো না? কেন্দ্রস্থ কোণগুলো কি হয়, সমান হয় বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করলে। ঠিক, তাহলে এটা মুছি। এবার দেখো প্রমাণ। এখানে আগে অঙ্কন লিখবে, এই পি ও এস এগুলো সব যোগ করা হলো, ওই লাইনটা অঙ্কনের ক্ষেত্রে লিখবে, কেমন? এরপর আমরা করব প্রমাণ। এই প্রমাণের প্রথমে লেখো বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দু এপি ও এএস বা এ থেকে এপি ও এএস দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে। হয়েছে, এই দুটো স্পর্শক কি করবে, এই দুটো স্পর্শক কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তার মানে কি, তাহলে আমরা এর মানে কি বলতে পারি, কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে মানে এই কোণটা কোণ এ ও পি এর সঙ্গে সমান কি হবে, কোণ এ ও এস। বুঝতে পেরেছো, কোণ এ ও পির সঙ্গে সমান হবে কোণ এ ও এস। ক্লিয়ার হয়েছে? স্টেপ বাই স্টেপ একটু রেসপন্স করো, হ্যাঁ ক্লিয়ার হয়েছে এতটা পর্যন্ত? এ ও পির সঙ্গে এ ও এস সমান হলো। বেশ, দেখো এরপর আমরা একই রকম ভাবে বলতে কি পারি, একইভাবে বলতে পারি, দেখো এখান থেকে যদি আমরা একটা আর ড্র করি, আবার এখান থেকে আর একটা ড্র করি, যে এই পোর্শনটা ধরি, তাহলে বলতে পারি দেখো কোণ বিওপি সমান কোণ বিও কিউ। সিমিলারলি কোণ সিও কিউ সমান সিও আর, সিও আর সমান সিও কিউ। একই রকম করে ডিও আর সমান ডিও এস, ডিও আর সমান ডিও এস। শুধু এইটা বোঝো, এইটা বুঝে গেলে এই তিনটে একই রকম ভাবে আসবে। ঠিক আছে, উপরেরটা মুছছি, ছবিটা আমরা মুছবো না, তোমরা লিখলে নোট করো। দেখো আমরা কি কি পেলাম, দেখো আমরা যেটা পেয়েছি সেটা যদি আরেকবার লিখে নিই, আমরা যেটা পেয়েছি সেটা যদি আরেকবার লিখে নিই, এওপি সমান এওএস, এরপরে আমরা পেয়েছি এখান থেকে বিওপি সমান বিও কিউ, তারপর আমরা পেয়েছি সিও আর সমান সিও কিউ, তারপর আমরা পেয়েছি ডিও আর সমান ডিওএস। বেশ, এতটা পর্যন্ত আমরা পেয়েছি। ঠিক, এবার দেখো, এবার দেখো আমাদেরকে কি প্রমাণ করতে হবে, এই প্রমাণ যেটা করতে হবে মুছে দিয়েছি, প্রমাণ করতে হবে দেখো এ ও বি সমান সিওডি। তাহলে আমরা এ ও বি সমান আবার কি লিখতে পারি, দেখো এ ও বি সমান আমরা লিখতে পারি এ ও বি মানে এ ও পি প্লাস বিওপি, এ ও পি প্লাস বিওপি। একই রকম করে আমরা লিখতে পারি সিওডি সমান কি লিখতে পারি, দেখো সিওডি মানে সিও আর প্লাস ডিও আর, সিও আর প্লাস ডিও আর।
ঠিক আছে এতটা পর্যন্ত। এরপর এই দুটোকে প্লাস করব, এরপর প্লাস করব এই দুটোকে। তাহলে দেখো লিখতে পারি কোণ এওবি প্লাস কোণ সিওডি, এটা সমান কি লিখতে পারি, কোণ এওপি প্লাস কোণ বিওপি প্লাস কোণ সিওআর প্লাস কোণ ডিওআর, তাই না? এবার দেখো এওপি, এওপি কোণ বিওপি, বিওপি এই কোণটা তার মানে এওবি হয়ে আছে। এবার দেখো কোণ বিওপি মানে কি, আবার বিও কিউ না, বিওপি মানে বিও কিউ, তাই তো, বিওপি মানে বিও কিউ। তাহলে আমরা লিখতে পারি, দেখো এটাকে ঘুরিয়ে লেখো, তার মানে আমাদের কি দরকার, এওবি প্লাস সিওডি, মানে এওবি প্লাস সিওডি সমান এইটা দরকার, এওএস দরকার, এওএস প্লাস ডিওএস। দেখি ডিওএস মানে কি আছে, দেখো ডিওএস মানে ডিওআর, এই ডিওআর এর জায়গায় লিখবো ডিওএস। সিওআর, সিওআর মানে কোনটা, সিওআর এর জায়গায় লিখবো সিও কিউ। বিওপি, বিওপির জায়গায় লিখবো বিও কিউ। আর এওপি, এওপির জায়গায় লিখবো এওএস। এবার এস দুটোকে এক জায়গা করো, এওএস আর ডিওএস, এই দেখো এওএস ডিওএস, এওএস প্লাস ডিওএস, বিও কিউ প্লাস সিও কিউ। এওএস প্লাস ডিওএস মানে কি, দেখো এওএস ডিওএস এওডি প্লাস বিও, বিও কিউ সিও কিউ মানে বিওসি। এতটা পর্যন্ত ঠিক আছে? তাহলে আমরা পেলাম কি, আমরা এখানটা নিচের লাইনে পেলাম এওবি প্লাস সিওডি সমান এওডি প্লাস বিওসি। ক্লিয়ার? এটা মুছলাম। এটা পেয়েছি। এরপর দেখো আবার আমরা জানি কি, চারটে কোণের সমষ্টি কত চতুর্ভুজের, এই চারটে কোণ যদি আমরা প্লাস করে দিই তাহলে কি হবে, এওবি প্লাস কোণ সিওডি প্লাস কোণ এওডি প্লাস কোণ বিওসি। মানে দেখো এখানের এই পুরো বৃত্তটা নিচ্ছি, আর বৃত্ত মানে কত ডিগ্রি, 360 ডিগ্রি সম্পূর্ণ কোণ। এবার ভালো করে দেখো এওবি মানে কোনটা, এওবি এই কোণটা, এই কোণটা মানেই তো ডিওসি বা সিওডি, তাই না, বিপ্রতীপ কোণ। আর আমরা কি জানি বিপ্রতীপ কোণের মান কি হয়, বিপ্রতীপ কোণের মান সবসময় সমান হয়। তাহলে এই সিওডির জায়গায় আমরা লিখতে পারি, দেখো এওবি প্লাস এওবি। একই রকম করে এই যে আমাদের যেটা আছে, মানে কি বলবো, এওবি প্লাস এওবি লিখলাম, আর এইটার বিপ্রতীপ কোণ দুটোও সমান, এখানটা এটাকে সেম রাখি, দিয়ে প্লাস এটাকে করে দিই এওবি, দুটোর যোগফল 360 ডিগ্রি। 2 ইন্টু এওবি প্লাস সিওডি ইকুয়ালস টু 360, কোণ এওবি প্লাস কোণ সিওডি সমান 360/2 ইকুয়ালস টু 180 ডিগ্রি। বোঝা গেল? বুঝতে পারলে? দেখো এই প্রয়োগটা আমি করালাম, তার একমাত্র কারণ ওপেন প্ল্যাটফর্ম বলে আমি বাদ দিয়ে গেলাম না। এটাই যদি আমি কোনো টিউশনে করাতাম আমি হয়তো বুঝিয়ে দিতাম কিন্তু করতে বলতাম না। তোমাদেরকেও একই কথা বলছি, করে রাখো, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসবে না, আর এলেও এর সঙ্গে যে অরটা থাকবে সেটা অ্যাটলিস্ট করার মতো থাকবে, কেমন? সুতরাং এইটাকে নিয়ে খুব চাপ নেওয়ার দরকার নেই। ক্লিয়ার হয়েছে? জাস্ট বুঝে রাখো, একবার করে রাখো, ম্যাক্সিমাম এনাফ। এটাকে মানে মুখস্থ করতে গিয়ে বাকি সহজগুলো ভুলে যেও না, ঠিক আছে? দেখো আমাদের এর পরের প্রয়োগটা কি বলেছে, দেখো এর পরের প্রয়োগটা বলেছে প্রমাণ করো বৃত্তের দুটি জ্যার মধ্যে যে যা ক্ষুদ্রতম, বলেছে 10-2 বলেছে প্রমাণ করো বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে, প্রমাণ করো দুটি জ্যায়ের মধ্যে
যে যা ক্ষুদ্রতর, যে যা ক্ষুদ্রতর তা কেন্দ্র নিকটবর্তী। এটা প্রমাণ করতে বলেছে। এবার দেখো অঙ্কটায় প্রবলেম কোথায় আছে। আমি প্রথমেই বলেছিলাম অঙ্কটায় প্রবলেম আছে। এই একটা বৃত্ত আঁকলে, এই একটা কেন্দ্র আঁকলে, এই বৃত্তের কেন্দ্রে সব মানে এই বৃত্তের যতগুলো জ্যা তোমরা আঁকতে পারবে, সেই জ্যার মধ্যে সব থেকে বড় জ্যার নাম কি বলো দেখি? বৃত্তের জ্যার সবচেয়ে বড় জ্যার নাম কি? তোমরা একটা বৃত্তের যত জ্যা আঁকতে পারো সবচেয়ে বড় জ্যার নাম কি বলো? বৃত্তের বড় জ্যার নাম কি? একটা বৃত্তের বড় জ্যার নাম কি? দেখো ব্যাস হলো বৃত্তের সবচেয়ে বড় জ্যা। তাহলে এই যে লাইন বরাবর আমরা আছে এটা ব্যাস। এবার দেখো থেকে যত ওইদিকে যাবে, যত এইদিকে আসবে, জ্যাগুলো কি হবে? ছোট হবে না? মানে এইটাকে যদি আমরা নিই, এটা ছোট, এর থেকে বড় দেখো এইটা। এবার বলো এইটার নাম যদি আমরা এবি দিই, এটার নাম যদি সিডি দিই, এখানের পয়েন্ট যদি এম নিই, আর এখানে এটা ও বিন্দু, এখানের পয়েন্ট যদি এন নিই, তাহলে এই পাবে আর ও এন পাবে, তাই না? ও এম আর ও এন, ও এম আর ও এন। এখানের মধ্যে আর দুটো জ্যা পেয়েছো এবি আর সিডি। এবি জ্যাটা দেখো সিডি জ্যার থেকে ছোট, তার মানে এবি লেস দেন সিডি। তাহলে এই যে ও এমটা পাচ্ছ, এখানে কি বলেছে দেখো, যে যা ক্ষুদ্রতম মানে যে যাটা ছোট, তাহলে এবিসিডি ছোট, এটা তা কেন্দ্র থেকে নিকটবর্তী, মানে এটাও লেস দেন হতে হতো, মানে ও এমটা ছোট হতে হতো ও এন এর থেকে। ও এমটাকে কি হতে হতো? ছোট হতে হতো কার থেকে? ও এন এর থেকে। কিন্তু তুমি ছবি দেখো, ছবিতে দেখছে এইটা, এই লাইনটা এই লাইনের থেকে ছোট, এটা দেখো গ্রেটার দেন। তাহলে অঙ্কটা ভুল কোথায় আছে? এই শব্দটাই, এটা দূরবর্তী হতো। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার ঠিক আছে আপনি বললেন অঙ্কটা ভুল আছে, করবেন না, নিকটবর্তী কেটে দেন, দিয়ে বলুন দূরবর্তী। এই বেটি আপনি কি করে প্রমাণ করবেন? এই দূরবর্তী যদি দেন আপনি কি করে প্রমাণ করবেন? হতেই পারে, দিতেই পারে পরীক্ষায় অঙ্ক। এবার দেখো যদি দূরবর্তী দেয় সেক্ষেত্রে তোমরা কিভাবে প্রমাণ করবে? সেক্ষেত্রে তোমরা একটা অঙ্ক করেছো, তোমরা এই টাইপের অঙ্ক করেছো যে কেন্দ্র থেকে সমান দূরে যারা অবস্থিত, মানে ছবিটা তোমাদের মতো করে আঁকি, দেখো এই টাইপের অঙ্কগুলো তোমরা করেছো। তোমরা কি রকমের অঙ্ক করেছো আমি জাস্ট ছবিটা আঁকলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ প্রমাণ করতে পারবো। এই একটা মনে করো যা, মনে করো এখান থেকে নাও, এই একটা যে, এই একটা কেন্দ্র, এখান থেকে এই যার দূরত্ব, এখান থেকে এই যার দূরত্ব, এটার নাম ওটার নাম দিয়েছিলাম এ বির উপরে এম, এটার নাম এ বি, এটার নাম এটা এখানটা। যেখানে খুশি আসতে পারে, অসুবিধা নেই। এটার নাম দিয়েছিলাম এন, এটা ও, এটা এ বি হলে এটা সি, এটা ডি। একটা একটা করে পার্ট নিয়ে আঁকতে পারবে না? একটা একটা করে পার্ট নিয়ে, মানে এই পোর্শনটা অর্ধেকটা ছেড়ে দাও, এগুলো নেই মনে করো। এখান থেকে এটা কি কেন্দ্র থেকে এটা বৃত্তটার, বলো বৃত্তটার ব্যাসার্ধ, এইটা উচ্চতা, এই ডট লাইনটা উচ্চতা, এটা ব্যাসার্ধ, এটা উচ্চতা, এর দৈর্ঘ্য বের করবে উচ্চতার রেসপেক্ট নিয়ে, এইটার ডাবল করলে এটা হয়। একই রকম করে ওই দিকটা যে কোনো একটা দেখিয়ে দেবে, হয় জ্যাটার দৈর্ঘ্য বড় দেখাবে, নয় এই জ্যার থেকে লম্ব দূরত্ব বড় দেখাবে, দুটো জানো না। ক্লিয়ার হলো? করা যায় দূরবর্তীতে, কেমন? আমি আর বলে দিলাম ব্যাপারটা, বুঝে গেছো আশা করি। এই টাইপের অঙ্ক তোমরা করো
এই টাইপের অঙ্ক এই রকমের ছবি আসে, সেই 4-এর মতো একটা এরকমের ছবি আসে একটা, এখানটা হাফ হয়, এইটা বের করতে বলে, সেম ফর্মুলা দিয়ে করে দেবে, হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা প্রয়োগটা কমপ্লিট করলাম। এবার তোমাদের ডিমান্ড অনুযায়ী সাপ্লাই, আমরা ইকোনমিক্সের ডিমান্ড সাপ্লাই পরে যখন পড়বে তখন শিখবে। তোমাদের ডিমান্ড ছিল স্যার পরিমিতি করাতে হবে, পরিমিতি কঠিন আসছে, পরিমিতি হচ্ছে না। চলো দেখি এবার আমাদের ডিমান্ডিং সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করি। পরিমিতি, তোমরা পরিমিতি যখন পারছো না তখন তো করতে হবে। কোথায় পরিমিতিগুলো? দেখো পরিমিতি কি বলেছে, প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা বলেছে একটা ফাঁপা চোঙাকৃতি লোহার নলের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাই তো? পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 5, অন্তর্ব্যাসার্ধ ও বহির্ব্যাসার্ধ দুটোই বলে দিয়েছে, একটা বলেছে 4 সেন্টিমিটার ও একটা বলেছে 5 সেন্টিমিটার। বেশ, অন্তর্ব্যাসার্ধ 4, বহির্ব্যাসার্ধ 5। এবার বলেছে নলটির সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে, দিয়ে বলেছে নলটির দৈর্ঘ্য কত হিসাব করি, নলটির উচ্চতা কত তোমাদেরকে হিসাব করতে বলেছে। বেশ, আমরা আগে ছবিটা আঁকি। ছবি বোঝা যাচ্ছে কিনা একটু রেসপন্স করবে, হ্যাঁ? আমার ছবি আঁকার হাত তো খুব ভালো, ধরো। বেশ, এইটা উচ্চতা 8। এবার দেখো অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধের ধারণা বলেছে, তার মানে কি? তার মানে এই ভিতরে ভিতরে আর একটা আছে, এরও ভিতরে ভিতরে আর একটা আছে, হয়েছে? দুটোর ভিতরে ভিতরে আছে। এবার দেখো আমরা এখান থেকে, এটা এর মিডিল, এখান থেকে এই ছোটটা কি হবে, এই ছোটটা অন্তর্ব্যাসার্ধ স্মল আর ধরলাম, ছোটটা অন্তর্ব্যাসার্ধ স্মল আর ধরলাম, আর বড়টা বহির্ব্যাসার্ধ সেটাকে ক্যাপিটাল আর ধরবো, মানে এখান থেকে এই বড়টা ধরছি ক্যাপিটাল আর। তাহলে দেখো আমরা একটা ছবিতেই আঁকলে পারতাম কিন্তু দেখতে অসুবিধা হতো, তাই আমরা বড়টাকে ধরলাম, মানে বহির্ব্যাসার্ধ ধরলাম, বহির্ব্যাসার্ধ ধরলাম কি ক্যাপিটাল আর, এটা সমান বলে দিয়েছে 5 সেন্টিমিটার। অন্তর্ব্যাসার্ধ ধরলাম, অন্তর্ব্যাসার্ধ ধরলাম স্মল আর, এটা সমান বলে দিয়েছে 4 সেন্টিমিটার। ক্লিয়ার? বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ, আর উচ্চতাটা এইচ ধরে নিয়েছি, উচ্চতা এইচ ধরে নিয়েছি। এতটা পর্যন্ত বুঝতে পেরেছো? এতটা পর্যন্ত বুঝতে পেরেছো কি? ছবি বোঝা যাচ্ছে, বা তার মানে আমি আঁকতে ভালো পেরে গেছি। এতটা পর্যন্ত কোনো ডাউট? বেশ, এবার দেখো এখান থেকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা বলো। এখানে দেখো এর যে তল সংখ্যা আছে, কটা তল আছে বলো দেখি। এটা চোঙ, চোঙের ক্ষেত্রে আমাদের, চোঙের ব্যাপারটা তোমাদেরকে বোঝায়। চোঙের ক্ষেত্রে দেখো আমার এখানে চোঙাকৃতি কিছুই নেই ঘরে, কি দেখাবো তোমাদের, এটা দেখো দেখতে পাচ্ছ, এইটা দেখো চোঙাকৃতি, এইটা ছেড়ে দাও, এটা ছাড়ো, এই পোর্শনটা দেখো, এটা আমাদের একটা চোঙ। এবার মনে করো এইটা হলো এর হাইট, আর এই একটা দেখো, এই পাশের তলটা কি তল, বক্রতল, আর এই নিচের একটা দেখো বৃত্ত পাবে, দেখো একটা বৃত্ত পাচ্ছ। এটা মনে করো এখানটা কিছু নেই, এই পোর্শনটার কথা বলছি, দেখতে পাচ্ছ, এই পোর্শনটার কথা বলছি। এটা একটা বৃত্ত পাচ্ছ, একই রকমের উপরের দিকে আর একটা বৃত্ত পাবে। তাহলে দুটো বৃত্ত, সেই দুটো কি তল, সেই দুটো সমতল, আর আমাদের এইভাবে যে পাশের গোলটা আছে সেটা বক্রতল, তার মানে 3টে তল। এই
সমগ্রতল মানে উপরের দুটো বৃত্ত, বৃত্ত মানে কি ফর্মুলা, পাই আর স্কোয়ার। কটা বৃত্ত, দুটো বৃত্ত, 2 পাই আর স্কোয়ার। আর এইটা যেটা আছে বক্রতল মানে বক্রতলটা, সেটা কি বলো দেখি ফর্মুলা, 2 পাই আর এইচ। তাহলে 2 পাই আর এইচ, তাহলে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। এতটা পর্যন্ত বোঝা গেছে, মানে সূত্র এটা, অন্য কিছু না, বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো এই যে এখানটার মধ্যে দেখো এইচ কোনো চেঞ্জ নেই, মানে আমার ব্যাসার্ধ দুটোতে খালি চেঞ্জ আছে, মানে এই আটটায় চেঞ্জ আছে, শুধুমাত্র আমার এখানে আটটা চেঞ্জ হবে। উচ্চতা তো একই আছে, কেমন, আর পায়ের মান তো দুটো ক্ষেত্রেই এক। এবার দেখো আটটা কিভাবে চেঞ্জ হবে। আটটা এই পোর্শনটুকু যেটুকু আমি কালার করছি, এই কালার পোর্শনটুকু কি হবে আমাদের, এই কালার পোর্শনটুকু কি হবে বলো দেখি। এই কালার পোর্শনটুকু আমাদেরকে বাদ দিতে হবে, তাই না? এবার খুব ভালো করে দেখো, এই একটা ছবি আছে, এই একটা ছবি আছে। আমরা যদি এই কালার পোর্শনটুকু বাদ দিতে চাই, বা এই কালার পোর্শনটুকু কতটা বের করতে চাই, কি করব, পুরো বড়টার থেকে ছোটটাকে মাইনাস করে দেব। তাহলে এই সূত্রটা তখন হয়ে যাবে, দেখো 2 পাই আর এর জায়গায় লিখব ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এইচ প্লাস 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। বোঝা গেছে সূত্রটা? সূত্রটা কি বুঝতে পেরেছো? এটা প্লাস, সূত্র বুঝতে পেরেছো কি? এখানটা মাইনাস কেন হলো, কারণ আমরা এই পোর্শনটুকু বের করতে চাইছি, এই কালার পোর্শনটুকু। এই কালার পোর্শনটুকু বের করার জন্য আমরা কি করলাম, এই বড়টার থেকে, বড় আর থেকে ছোট আর স্কোয়ারটা মাইনাস করে দিলাম। মানে এখানটা অ্যাকচুয়ালি হলো পাই বড় আর স্কোয়ার, মানে পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস পাই ছোট হাতের আর স্কোয়ার। বোঝা গেছে? দুটোর ক্ষেত্রফল এর জন্য করলাম, উপরের জন্য হবে, সেই জন্য আগে একটা 2, এটা করলাম এই নিচের তলের জন্য। আর এক্ষেত্রে প্লাস করলাম কারণ দেখো এই যে এই ডটটা হবে, এই ডটের ক্ষেত্রফলটা তো ধরতে হবে পুরোটা, এই ডটের ক্ষেত্রফলটা তোমাকে পুরোটা ধরতে হবে, সেই জন্য এই ডটটা কি হলো, এই ডটটা প্লাস হলো আর1 আর আর2, মানে বড় হাতের আর আর স্মল আর আর ক্যাপিটাল আর প্লাস করতে হলো। হয়েছে? বুঝতে পেরেছো? এতটা পর্যন্ত বোঝা গেছে কিনা বলো? ক্লাস কি চলছে আদৌ? আমার নেট ফেট কেটে যায়নি তো? না, এই তো ওয়াচিং দেখাচ্ছে, কমেন্ট দেখাচ্ছে না কেন বলো দেখি। ও দেখতে পাচ্ছ, মানে ক্লাস চলছে না বন্ধ হয়ে গেছে? ক্লাস বন্ধ হয়ে যায়নি তো? বেশ, দেখো বুঝতে পারছি না চলছে কিনা। তাহলে এখানটা কি হবে, এটাকে মুছলাম। এই সূত্রটা আমরা এবার লিখবো, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। ওটা ওরা কত বলে দিয়েছে, ওরা বলে দিয়েছে 1 1 8 8, 1 1 8 8। এবার এই সূত্রটা লিখছি, তার মানে 2 পাই বড় হাতের আর প্লাস ছোট হাতের আর ইন্টু এইচ প্লাস 2 পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার সমান 1188। এবার লেখো বা 2 ইন্টু 22/7 বড় হাতের আজ মানে 5 প্লাস 9, 5 প্লাস 4 9h প্লাস 2 ইন্টু 22/7
মানে বড় হাতের আর স্কোয়ার 25 মাইনাস 16 সমান 1188। এখান থেকে দেখো এখান থেকে কি হচ্ছে, সবটাই তো কমন চলে আসবে গো, সবটাই কমন আসছে না, সবটা কমন চলে আসবে, এখান থেকে পুরোটা কমন চলে আসবে। দেখো এইটা মানে 9, তাহলে চলে আসছে দেখো 2 গণিত 22/7 গণিত 9 কমন, এটা মানে 9 পড়ে থাকছে কে h প্লাস 1 ইকুয়ালস টু 1188, h প্লাস 1 ইকুয়ালস টু 1188 ইন্টু নিচেরটা উপরে যাবে আর উপরেরগুলো নিচে আসবে, 2 ইন্টু 22 ইন্টু 9, 11 2 are 22, 11 1s are 0। আচ্ছা এবার 9 দিয়ে কাটি, 9 1s are 9, 9 2s are 18, 2 6 2 3, তার মানে হচ্ছে তোমার 7 3 21, তাহলে h সমান 21 মাইনাস 1 মানে 20, 20 সেমি, h সমান 20 সেমি। ক্যালকুলেশনটা একটু দেখো দেখি হচ্ছে কি, আচ্ছা চলছে ঠিক। হয়েছে, ক্লিয়ার হলো এটা? চলো 1.5 ঘন্টা ক্লাস হয়ে যাচ্ছে গো। দেখো 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 ক্লিয়ার হলো কিনা দেখো, এরপর এখনো আমাদের দুটো অঙ্ক বাকি আছে করতে হবে, জানাও অঙ্কটা হয়েছে কিনা, জানাও বুঝতে পেরেছো কিনা, একটু একটু রেসপন্স করো, যদি হয়ে গেছে তাহলে আমরা মুছে দিয়ে এগোবো। বুঝতে পেরেছো তো নাকি আরেকবার বলতে হবে? ঠিক আছে, রেসপন্স আসতে লেট করছে, হয়তো নেট স্লো। চলো যদি বুঝতে না পেরে থাকো পরের টেস্ট পেপারগুলোতেও আসবে, তখন আবার বোঝাবো, আজকে বেশি সময় নষ্ট করা যাবে না। দেখো এরপরে যে অঙ্কটা বলেছে তোমাদের, সেটা 2 নাম্বার অঙ্ক 12 দাগের, সরি 12 দাগের না 14 দাগের, আমরা 14 দাগের অঙ্ক করছি। আচ্ছা 2 নাম্বার অঙ্ক বলেছে, দেখো বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা বক্রতলের ক্ষেত্রফল কিসের, চোঙের, কত বলে দিয়েছে, নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 1320 সেমি, ব্যাস বলে দিয়েছে 14 সেমি, ব্যাস বলে দিয়েছে 14 সেমি দিয়ে আয়তন বের করতে বলেছে। আচ্ছা আয়তন বের করতে বলেছে, দেখো ব্যাস থেকে আমরা পাবো ব্যাসার্ধ স্মল আর 14/2 সমান 7 সেমি, বক্রতলের ক্ষেত্রফল কি জানি 2 পাই আর এইচ সমান 1320, এখান থেকে এইচ এর মান মানে 1320/2 পাই আর। এবার দেখো 1320/2 ইন্টু পায়ের মান 22/7, আর এর মান 7, এখানে নিচেই একটা 7, 7 7 কাটলো, 11 দিয়ে কাটো, 11 2 22, 11 1 11, 11 2 22, 120, 4 30, 120, মানে এখান থেকে পেলে এইচ সমান 30, আর আয়তন বের করে নেবে, তাহলে আয়তন কত হবে, আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, পায়ের মান 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে তোমার 7 গণিত 7, আর এইচ মানে 30, 7 7 কাটো, তাহলে কত হচ্ছে 7 3 21, 210 গণিত 22, মানে 0, 22 1 22 2, হাত থেকে তার 20, 22 2 44, আর 2 46, 46 20 ঘন সেমি। আচ্ছা ক্লিয়ার, 4620 ঘন সেমি হয়েছে। চোঙের এই অঙ্কটা সহজ অঙ্ক দিয়েছিল আগেরটার তুলনায়, চোঙের তোমাকে বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছিল আর ব্যাস বলে দিয়েছিল, এই বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা থেকে তুমি এখানে হাইট পেয়ে গেলে, এই উচ্চতাটার সাহায্য নিয়ে তুমি আয়তনের ফর্মুলায় বসিয়ে দিয়ে আয়তন বের করে নিলে, ক্লিয়ার। দেখো এরপর যেটা, সেটা 14 3 অ্যান্ড লাস্ট নাম্বার অঙ্ক। 14 3 নাম্বার অঙ্কটা তোমাদের বইয়ে মনে হয় নেই, একটু ঘুরিয়ে দিয়েছে। দেখো 14 3 নাম্বার অঙ্ক বলেছে 42 সেমি বায়ু বিশিষ্ট একটি কাঠের ঘনক, আচ্ছা প্রথমে বলে দিয়েছে একটা ঘনক,
সেই ঘনকের বাহু কত? 42 সেন্টিমিটার। এবার তোমাকে বলতে বলেছে এই 42 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনক আছে, সেই ঘনক থেকে তুমি অঙ্ক পড়ছো, তোমাকে শেখানো হচ্ছে অঙ্ক, নষ্ট করা যাবে না, মেন ফান্ডা নষ্ট করা যাবে না, খুব কম কাঠ নষ্ট করবে, একদম কিপটে ব্যক্তির মতো কাঠ নষ্ট করবে না, একটু একটু নষ্ট করবে, দিয়ে একটা শঙ্কু বানাবে, যে শঙ্কুটা বানাবে তার আয়তন কত হবে। তাহলে আমরা ছবিতে বুঝি, দেখো আমরা এই একটা ঘনক আঁকলাম, ঘনক মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান সমান হবে, তাই না? যদিও হাতে সমান সমান হচ্ছে না, তো তবুও তোমরা যখন আঁকবে তখন সমান করে আঁকবে স্কেল দিয়ে, হয়েছে? এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলেছে 42 সেন্টিমিটার। এবার দেখো যেদিকে যাও 42 সেন্টিমিটার, তার মানে যে শঙ্কুটা আঁকবে, যে শঙ্কুটা তুমি এখান থেকে কাটবে, সেই শঙ্কুটার উচ্চতা কত হবে বলো দেখি? 42 সেন্টিমিটার। বুঝতে পারলে? মানে তুমি শঙ্কুটা কিভাবে কাটবে? এখান থেকে একটা নিচের দিকটা গোল মতো নেবে, আর নিচের দিকটা চেষ্টা করবে যাতে একটু কেটে বাদ না যায়, এই মাঝামাঝি থেকে এরকম এরকম করে, তাই না? তাহলে দেখো এই এ, এটা বি, এটা সি, এটাও, এটা কি ব্যাসার্ধ, এইটা ব্যাস, এই পুরোটা কি হচ্ছে? ব্যাস হচ্ছে না? সেই ব্যাসটা কোন বরাবর হবে? ওই একটা বাহু বরাবর হবে। তাহলে দেখো এর ব্যাসার্ধ কি হবে? এর ব্যাসার্ধটা হয়ে যাবে এর হাফ, মানে 21 সেন্টিমিটার। তাহলে তুমি শঙ্কুর উচ্চতা পেয়ে গেলে 42 সেন্টিমিটার, শঙ্কুর ব্যাসার্ধ পেয়ে গেলে, ব্যাসার্ধ মানে আর ব্যাসার্ধ কত পেলে? 21 সেন্টিমিটার। এতটা পর্যন্ত বুঝতে পেরেছো? জানাও এতটা পর্যন্ত বোঝা গেছে কিনা। শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা এতটা পর্যন্ত বুঝতে পেরেছো? ব্যাসার্ধ আর উচ্চতা, বেশ। দেখো এবার এই যে শঙ্কুটা পেলে এর আয়তন কত হবে সেটাই তোমাকে জানতে চেয়েছে। আয়তন ভি সমান, আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? তাহলে এটা কি? 1/3 পায়ের মান জানো 22/7, আর স্কোয়ার মানে 2 বার 21, আর এইচ মানে 1 বার 42। তাহলে কত হচ্ছে? 7 3 21, 3-এর সঙ্গে 3 কাটলো। বোঝো কাণ্ড, কত বড় গুণ করতে হবে গো? গুণ করবে 42 গণিত 22 গণিত 21, যেটা আসবে সেটাই উত্তর। দেখো আমরা কিভাবে গুণ করব? আমরা 42-এর সঙ্গে 21টাকে আগে গুণ করব। 42-এর সঙ্গে 21 কি মেথড? IXI মেথড। তাহলে হচ্ছে 2, 4 আর 4-এ 8, আর 4 2 8 হলো, 4 2 8, 4 4 8 আর 2, এর সঙ্গে আমরা গুণ করব 22, 22 2 44, 44-এ 4 থাকে তার 4, 8 22, 8 22 হলে 176, 176 আর 4-এ 180, শূন্য নামলো 18, আর 176 সঙ্গে যদি তুমি 18 গুণ করে দাও, তাহলে তুমি 176 সঙ্গে 18 যদি যোগ করো তাহলে পাবে 194। তাহলে হয়ে যাচ্ছে দেখো 19404 ঘন সেমি, 19404 ঘন সেমি। এটাই হলো শঙ্কুর আয়তন। এবার যদি তোমাকে এই অঙ্কটাই বলতো যে তুমি কতটা কাঠ নষ্ট করেছো বের করো, তখন তুমি কি করতে? এই ঘনকের আয়তন বের করতে, এর আয়তন মানে 42-এর কিউব যেটা হতো, এই যেটা পেতে এই আয়তন থেকে এই আয়তনটা বিয়োগ করে দিতে, তাহলে পরে তুমি কতটা কাঠ নষ্ট করেছো পেয়ে যেত। কিন্তু তোমাকে কোশ্চেন করেছিল শঙ্কুর আয়তন কত, এটা তোমার শঙ্কুর আয়তন, ব্যাস। কাঠ কতটা নষ্ট করেছো সেটা এখানে ম্যাটার করে না। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? দীর্ঘ ক্লাস, 1.5 ঘন্টার ক্লাস, অনেক কিছু করা হলো, অনেক কিছু আটকে ছিল। পেজটা সত্যিই ভালো পেজ। তোমরা চেষ্টা করো যে বাকি যে অঙ্কগুলো আছে, মানে যে পোর্শনটা আমি করালাম না সেই পোর্শনের অঙ্কগুলো করতে। যদি কোনো কিছু অঙ্ক আটকায় তাহলে অবশ্যই জানাও, পরে দেখা যাবে সেগুলো নিয়ে। কেমন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ক্লাস হেল্পফুল মনে হয়, ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই। কেমন? চল, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো করে পড়াশোনা করো সকলে।
চলো আজকে রাখলাম। নমস্কার।